হ্যালো ডিয়ার নলেজ সিকার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শ্যাডো অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন, দ্য স্টোরি অফ গ্রিক মিথোলজি, মিথোলজির গল্প। আমরা শ্যাডো অফ লাইফে মিথোলজির প্রথম থেকে আলোচনা শুরু করেছি। প্রথম থেকে বললে ভুল হবে, মানে আমাদের ইংরেজি ও বাংলা সাহিত্যের জন্য গ্রিক মিথোলজি যতটুকু প্রয়োজন ততটুকু আলোচনা, যতটুকু দরকার তা থেকে শুরু করেছি। তো নিয়মিত যারা শুনছেন, নিয়মিত যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন ব্যাপারগুলো। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দুইজন গ্রিক দেবতা, তাদেরকে নিয়ে আলোচনা করব। একজন হচ্ছে অ্যাপোলো আর একজন হচ্ছে হ্যারিস। তো আমরা যদি প্রথমে অ্যাপোলোর আলোচনা শুরু করি, আমরা দেখতে পাবো যে অ্যাপোলো হচ্ছে গ্রিক মিথোলজির যে দেবতা, তাদের মধ্যে অন্যতম। অলিম্পিয়াস পর্বতে যে দেবতারা বাস করত তাদের মধ্যে অন্যতম ছিল অ্যাপোলো। তো অ্যাপোলোরও কিছু নিজস্ব বৈশিষ্ট্য ছিল। তো তাকে যে কাজ দেওয়া হতো বা সে যে বিষয়ের দেবতা, তা হচ্ছে সে মিউজিক, পোয়েট্রি, আর্ট, কবিতা, তারপরে গান, শিল্প, ভবিষ্যৎবাণী, তারপরে যে মহামারী, তারপরে আলো, এসবের দেবতা। এসব বিষয় সে নিয়ন্ত্রণ করে। অন্য অন্য অলিম্পিয়া পর্বতের দেবতার মতো অ্যাপোলো হচ্ছে ইমর্টাল, মানে তাকে যদি আঘাত করা হয় সে মৃত্যুবরণ করবে না, মানে অমর। তার অন্য অন্য অনেক পাওয়ার আছে। সেই পাওয়ারগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা শোনা যায় এবং সবচেয়ে বেশি যেটা মানুষ বিশ্বাস করত সেটা হচ্ছে সে ভবিষ্যৎবাণী করতে পারত। তো আমরা যারা সফোক্লিসের বিখ্যাত ট্র্যাজেডি ইডিপাস রেক্স পড়েছি, আমরা দেখি যে সেখানে ডেলফিতে অ্যাপোলোর যে মন্দির আছে সেখানে গিয়ে ভবিষ্যৎবাণী তারা জেনে আসে। তো ওটা থেকে আমরা বুঝতে পারি যে অ্যাপোলো গ্রিক মিথোলজিতে কত গুরুত্বপূর্ণ একটা অবদান রেখেছে এবং গুরুত্বপূর্ণ একটা প্লেস সে ধরে রেখেছে। এছাড়াও আমরা যারা হোমারের ইলিয়াড পড়ব, তো সেখানেও আমরা অ্যাপোলোর এক্সিস্টেন্স আমরা দেখতে পাবো। যে অ্যাপোলো যাদের পক্ষ নিয়েছে, অ্যাপোলোর একজন প্রিস্ট ছিল, মানে তার যে পুরোহিত, যে তার মন্দিরে তার পূজা করতো, তার পূজা অর্চনা আয়োজন করতো। তো তার কন্যাকে যখন গ্রিক বাহিনী ধরে নিয়ে আসে, তখন সেই পুরোহিত এই অ্যাপোলোর কাছে যখন আবেদন করে, তো অ্যাপোলো গ্রিক বাহিনীর উপর এক মহামারী পাঠিয়ে দেয়, প্লেগ। এই যে অ্যাপোলোকে বলা হয় দ্য গড অফ প্লেগ অলসো। তো সে মহামারী পাঠিয়ে দিয়ে একবারে গ্রিক বাহিনীকে একেবারে নাকানি চুবানি খাইয়ে দিচ্ছে। তখন তাদের যে ভবিষ্যৎ বক্তা আছে, মানে সুথসেয়ার আছে, সে বলে যে এরকম দেবতা অ্যাপোলো রাগ করে এই কাজ করছে, তা এখন অ্যাপোলোকে সন্তুষ্ট করতে হবে। তো তারপরে তারা সেই পুরোহিতের কন্যাকে ফেরত দেয় এবং অ্যাপোলোর কাছে প্রার্থনা করে যেন মহামারী উঠিয়ে নেয়, এবং তার সর্বশেষে যা হবার তাই হলো। এছাড়াও আমরা আগামেমননের যে একটা ট্র্যাজেডি আছে, যে বিখ্যাত ট্র্যাজেডি এস্কিলাসের লেখা, সেখানেও আমরা দেখতে পাই যে অ্যাপোলো ক্যাসান্ড্রাকে একটা অফার করে এবং ক্যাসান্ড্রাকে সে লাভ করে তাকে এই ক্ষমতাটা দেয়, সেও ভবিষ্যৎবাণী যা বলতে পারবে। কিন্তু অ্যাপোলো এই ক্যাসান্ড্রাকে একটা ব্যাড অফার করে, তা ক্যাসান্ড্রা সেটাকে যখন ডিনাই করে, মানে সেক্সুয়াল একটা অফার করে, তো সেটা যখন ডিনাই করে, তো তখন তাকে অভিশাপ দেয় যে তোমার ভবিষ্যৎবাণী সত্য হবে, তুমি বলতে পারবে, বাট নোবডি উইল বিলিভ ইউ, কেউ তোমাকে বিশ্বাস করবে না। তো আমরা দেখি যে যখন আগামেমননের বাসায় আসে, তখন আগামেমননের বাসায় রাজপ্রাসাদে ঢুকার আগে ক্যাসান্ড্রা যখন বলে যে সামথিং ব্যাড গোয়িং টু বি হ্যাপেন্ড হিয়ার, তো কেউ তখন এটা আর বিশ্বাস করে না যে এখানে হত্যা হতে যাচ্ছে, রক্তপাত হতে যাচ্ছে, কেউ বিশ্বাস করে না। তা আমরা দেখি আলটিমেটলি আগামেমননকে তার স্ত্রী হত্যা করে এবং ক্যাসান্ড্রাকেও হত্যা করে। তো এই যে এই অ্যাপোলো, এটাই ছিল অ্যাপোলোর আলোচনা। এরপরে যদি আমরা আলোচনা করতে যাই, আমরা আরেক গ্রিক দেবতা অ্যারিসকে পাবো। অ্যারিসও একটা গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছে গ্রিক মিথোলজির মধ্যে। অলিম্পিয়াক পর্বতে যে দেবতারা থাকে তাদের মধ্যে অন্যতম হচ্ছে অ্যারিস। আর অ্যারিসকে
সব যুদ্ধের মধ্যেই তাকে ডাকা হয়, মানে যারা যুদ্ধে ফেভার করতে চায় সবাই এরিসকে ডাকে। এরিস হচ্ছে যুদ্ধের দেবতা। তা আমরা দেখি যে তার পরিচয় যদি জানতে যাই, দেখি যে সে জিউসের সন্তান, জিউস এবং হেরা তাদের সন্তান। তো তার যে এক্সিস্টটা, তার যে মানে প্রেজেন্টেশনটা, সেটা হচ্ছে সে একবারে যুদ্ধ যুদ্ধ একটা ভাব নিয়ে একটা উপস্থিত হয়। তার আর্মর থাকে শরীরে, তার হেলমেট থাকে মাথায়, তারপরে শিল্ড থাকে, আর তরবারি সবসময় রাখে। আর সে চলে হচ্ছে একটা ঘোড়ার চেরিয়ট দিয়ে, যেটা 4টা ঘোড়া সেটা তার ইয়েকে বহন করে নিয়ে যায়। এছাড়াও তার পাশে একটা কুকুর থাকে, অথবা তার সামনে একটা শকুন সবসময় থাকে, মানে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ভাব দেখানোর জন্য। আমরা জানি যে ট্রোজান ওয়ার, যেটা গ্রিক এবং ট্রয়ের মধ্যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে ব্যাপকভাবে এরিসের উপস্থিতি আমরা লক্ষ্য করি। যদিও তার মা তাকে বলেছে যেন কারো পক্ষ সে না নেয়, সে তার মাকে প্রমিসও করেছে যে সে গ্রিক এবং ট্রোজানের কারো পক্ষ সে নিবে না। কিন্তু ব্যাপারটা ভিন্ন। আফ্রোদিতি যে আরেক দেবী আছে, তার আলোচনা আমরা পরবর্তী কোনো ভিডিওতে নিয়ে আসব। এই আফ্রোদিতির সাথে তার একটা রিলেশন আছে, যে জন্য আফ্রোদিতি তাকে বারবার বলছে যেন তার পক্ষটা নেয়। মানে আফ্রোদিতি কেন এই ট্রোজানদের পক্ষ নিয়েছে সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব, আপনারা যদি সাথে থাকেন জানতে পারবেন। তো আফ্রোদিতির প্ররোচনায় সে অনেকটাই ট্রোজানদের সাইডে থাকার চেষ্টা করে। তো এই ছিল সংক্ষিপ্ত পরিচয় অ্যারিস এবং অ্যাপোলোর। আমরা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লেজেন্ডকে নিয়ে আসব। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বাই বাই।